সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের মূলত যে আলোচনা সেটা হবে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আইসোমারিজম নিয়ে, অর্থাৎ আমি সমানতা নিয়ে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আপনারা জানেন আসলে সমানতা একটি বড় টপিক বলা যায়। এখন এই টপিককে আসলে বিভিন্ন ভাগে আমি আলোচনা করব। তো আজকের প্রথম পর্বে মূলত বেসিক বিষয় নিয়ে কথা বলবো। ধরতে গেলে সমানতা কি সে বিষয়ে কথা বলবো, পাশাপাশি সমাণু কি এবং সমাণুর সংখ্যা কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় সে বিষয়ে কিছু ট্রিক দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমরা সমানতা শুরু করার আগে আমি প্রথমে একটু সমাণু বিষয়টা কি সেটা একটু বলি। শুরুতে একটি শব্দ বললাম, আইসোমারিজম। আসলে আইসোমারিজম শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা সমানতা এবং সমাণু কি সেটা খুব সহজেই বুঝতে পারবো। তো একটু আপনারা যদি খেয়াল করেন, আমরা আইসোমার, আসলে এই শব্দটা দুইটি গ্রিক শব্দ, একটা হলো আইসো এবং আরেকটি হলো ম্যারস। দুইটি গ্রিক শব্দ, একটা হবে আইসো আর একটা হলো ম্যারস থেকে উদ্ভূত অর্থাৎ উৎপন্ন। আসলে আইসো শব্দের অর্থ হলো সেম বা এটাকে ইকুয়াল বলা যায়, আর ম্যারস শব্দের অর্থ হলো অংশ বা পার্ট। এই দুই শব্দ থেকে মূলত আসলে আইসোমার শব্দটার সৃষ্টি। তো আমরা যদি বলি আসলে একই অংশ থেকে উদ্ভূত যৌগ যেগুলা সেগুলাই হবে মূলত সমাণু। তো আমরা সমাণু বোঝার আরেকটু যদি সহজ করি তাহলে আমরা প্রথমে সমানতা কি সেটা একটু জেনে। আসলে সমানতাটা কি, মূলত দুইটি শব্দ আমরা যদি একটু ভালো করে বুঝি, এক হলো আমাদের আণবিক সংকেত আর দ্বিতীয় হলো গাঠনিক সংকেত। দেখা যাবে কিছু কিছু জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন, এবং ওই যৌগের অনুষ্ঠিত কোন একটি পরমাণুর পরিবর্তনের কারণে বা তার অবস্থানের পরিবর্তনের কারণে বা সহজ কথায় যদি বলি জ্যামিতিক বিন্যাসের কারণে দেখা যায় তাদের মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের যথেষ্ট বৈশিষ্ট্যমূলক পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে ওই যৌগগুলোকে আমরা বলবো পরস্পরের সমান, এবং এই যে বৈশিষ্ট্য এবং এই যে ঘটনা তাকে আমরা বলবো সমানতা। একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় আপনারা খুব ভালো করে খুব সহজে আয়ত্ত করতে পারবেন। যেমন আমি একটা যৌগ লিখলাম C2H6O। এখন এই যৌগটাকে আমরা যদি একটু ভেঙে লিখি বা আলাদা আলাদা দুইটি যৌগের মধ্যে লিখি, আমি এই যৌগটাকে একটি অ্যালকোহলীয় সমাণু লিখবো আর একটি ইথানীয় সমাণু লিখবো। আমি প্রথমে মনে করেন অ্যালকোহল লিখলাম, অর্থাৎ এইটাকে আমরা একটু ভেঙে লিখি খুব সহজ কথায়। আমরা যদি এই দুইটি যৌগ একটু খেয়াল করি, এখানে দেখা যাবে এখানে কিন্তু কার্বন দুইটা, হাইড্রোজেন 6টা এবং অক্সিজেন একটা, দুইটাতে সেম। সো দুইটি যৌগেরই কিন্তু আণবিক সংকেতটা একই কিন্তু গঠনটা যদি আমরা দেখি কিন্তু ভিন্ন। যেমন এখানে OH গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডান দিকে রয়েছে কিন্তু আমার এখানে অক্সিজেনটা মাঝখানে রয়েছে। সো এই দুইটি যৌগের গঠন কিন্তু ভিন্ন। এখন এই আণবিক সংকেত একই কিন্তু গঠনটা ভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে কিছু পরিবর্তন। আমি যদি একটা এক্সাম্পল সহকারে বলি, যেমন এটা হলো আমাদের ইথানল অ্যালকোহল যৌগ, এবং এই যৌগটা হলো আমাদের ইথার ডাইমিথাইল ইথার। সো আমরা নাম দেখে বুঝতে পারতেছি যে দুইটা যৌগ আছে আলাদা যৌগ। এখন এই দুইটি যৌগের যদি আমরা একটু ফিজিক্যাল স্টেটমেন্ট চিন্তা করি, এই অ্যালকোহল যৌগের ফিজিক্যাল স্টেটমেন্ট হবে আমাদের তরল, কিন্তু এই যৌগের ফিজিক্যাল স্টেটমেন্টে দেখা যাচ্ছে সেটা হলো এই গ্যাস। এবং আরো যদি খেয়াল করি এই অ্যালকোহলের
ইথানলের বয়লিং পয়েন্ট হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ডাইমিথাইল ইথারের বয়লিং পয়েন্ট হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। তো আরো মজার বিষয় যদি আমরা খেয়াল করি, এই অ্যালকোহল ইথানল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, কিন্তু ইথার বিক্রিয়া করে না। এখানে আমরা যদি এগুলো প্র্যাকটিক্যালি দেখি, অ্যালকোহল অর্থাৎ ইথানলের সাথে যদি আমরা সোডিয়ামে বিক্রিয়া করাই তখন কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, কিন্তু আমরা যখন ইথারের সাথে সোডিয়ামে বিক্রিয়া করাবো তখন দেখে যাবে কোনো বিক্রিয়া হচ্ছে না বা হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এগুলো তাদের মধ্যে একটু পরিবর্তন। তো সো আমরা যদি একটু লক্ষ্য করি সংজ্ঞাটা কেমন হয়, যে একাধিক যৌগের মধ্যে বা দুই বা ততোধিক যৌগের মধ্যে যাদের মধ্যে আণবিক সংকেত একই হবে কিন্তু তাদের গঠনটা ভিন্ন, গঠন ভিন্ন হওয়ার কারণে তাদের ভৌত ধর্ম, যেমন এই যে তরল গ্যাস, কিংবা তার রাসায়নিক ধর্ম, যেমন এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে আবার করে না, এই যে ভিন্নতা আমরা লক্ষ্য করি, এই ধরনের যে যৌগগুলা তাদেরকে আমরা পরস্পরের বলবো সমান। এবং এই যে বৈশিষ্ট্য বা এই যে ঘটনাটাকে আমরা বলবো আইসোমারিজম। তো এই হলো মোটামুটি আমাদের আইসোমারিজম নিয়ে কিছু প্রাথমিক কথাবার্তা। তো সেক্ষেত্রে আমরা এবার আসলে কিভাবে সমাণু সংখ্যাটা নির্ণয় করব সেটা আসলে একটু বের করব। সমাণু আসলে যখন আমরা নির্ণয় করি তখন কিন্তু অনেক ব্যাপার রয়ে যায়, কেননা কখনো আমরা পরীক্ষাতে দেখি অ্যালকেনের সমাণু সংখ্যা আসে, আবার কখনো আমার এই যে অ্যালকোহলীয় কিংবা ইত্যাদিও সমাণু সংখ্যা নির্ণয় করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যাতে খুব সহজে পরীক্ষার মধ্যে বের করতে পারেন, এই জন্য আমি মূলত আজকে একটা আপনাদের ট্রিক দিয়ে দিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। তো আমরা প্রথমে অ্যালকেন দিয়ে শুরু করি। অ্যালকেনের সমাণু নির্ণয়। তো এখানে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ট্রিক দিচ্ছি, আপনারা এটা অবশ্যই লিখে রাখবেন, তাহলে দেখবেন খুব সহজে পরীক্ষার মধ্যে সেটা বের করতে পারবেন। তো ব্যাপারটা কেমন একটু আমরা যদি এক্সাম্পলে দেখে যাই, যেমন মনে করেন আমি মিথেন লিখলাম, অ্যালকেন শ্রেণীর প্রথম যৌগ, তারপরে লিখলাম ইথেন, তারপর প্রোপেন, তারপর বিউটেন। এই যে যৌগগুলো লিখলাম আসলে এদের সমাণুটা কেমন হয়। তো আসলে সমাণুর ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করি, যেমন এটা আমি একটু সেইন আকারে লিখলাম, এই মিথেন সমাণুতে আপনি যদি একটু খেয়াল করেন, কার্বনের সাথে এখানে 4টি হাইড্রোজেন একক বন্ধন দ্বারা যুক্ত। এখানে কিন্তু কোন অবস্থাতে আপনার অনুস্তুত পরমাণু, যেমন এই হাইড্রোজেনের অবস্থানগুলো যদি আমরা কখনো চেঞ্জ করি তাও কিন্তু একই গঠন পাবো। সো আসলে মিথেনের কোনো আইসোমার নাই, তার মানে হচ্ছে কি নো আইসোমার। তো এভাবে ইথেনের ক্ষেত্রেও সেম, ইথেনের জন্য আমি দিচ্ছি আপনার 2টা কার্বন দিলাম, পাশে হাইড্রোজেন দিব, এখানে কিন্তু দেখেন আমরা যদি কার্বনের অবস্থানটাও চেঞ্জ করি, এটা এখানে নিয়ে আসলাম বা এটা এখানে নিয়ে আসলাম, তখন কিন্তু একই রয়ে যায়। এবং এই হাইড্রোজেনের অবস্থানগুলো কোন একটা জায়গায় যদি আমরা পরিবর্তন করি তাও কিন্তু একই গঠন থাকবে। তো সো এই ক্ষেত্রেও কোনো আইসোমার হবে না। তো আমরা যদি একটু প্রোপেনের দিকে যাই, যেমন আমি 3টা দিলাম, এই যৌগটা আমরা যদি একটু লক্ষ্য করি, যেমন এখানে আসলে কি তার সমাণু হবে কিনা। তো আসলে এটা সমাণু তো তেমনটা হয় না। কেন হয় না? কারণ এই কার্বনের অবস্থান আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না, বা এই কার্বনের অবস্থান চেঞ্জ করলে কিন্তু সেটা সম্ভব না। আমি এই যৌগটাকে বা সরল শিকল যৌগটাকে যদি পার্শ্ব শিকল আকারে লিখি, সাপোজ আমি এটাকে এভাবে লিখলাম, হয়তো অনেকের মনে হতে পারে স্যার এটা তো একটা সমাণু হতে পারে। আসলে এটা সমাণু হবে না। কেন হবে না? কারণ আমরা যখন নাম্বারিং পড়ছিলাম বলছিলাম যে এই ধরনের যৌগের নাম্বারিং করতে আপনাকে সবচেয়ে লম্বা সেন্টার বের করতে হয়। সো এটাকে আমরা 1, 2, 3 বলি। তো সো আমরা যদি এটা হিসাব করি এটা আসলে প্রোপেন হয়। তো এই জন্য আপনারা একটু খেয়াল করবেন, এই প্রথম
তিনটি যৌগ, অ্যালকেন শ্রেণীর প্রথম তিনটি যৌগের কিন্তু কোনো আইসোমার হয় না, তো বাকিগুলো আইসোমার হবে। এখন আসলে সবগুলো আইসোমার আপনার মনে রাখা খুব কঠিন, এজন্য আমি একটা চার্ট আকারে উপস্থাপন করব, আপনারা চার্টটা খেয়াল করেন তাহলে খুব সহজে সেটা মনে রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি কি বোর্ডে এই চার্টটা একটু মেনটেন করি তাহলে অ্যালকেনের খুব সহজে কিন্তু আপনি সমানও বের করতে পারবেন। তো এটা হলো একটা ট্রিক, যেমন এখানে লিখলাম আমি নাম্বার অফ কার্বন, অর্থাৎ কার্বনের সংখ্যা, সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে হতে পারে। অর্থাৎ আমি এখানে যে কয়েকটা যৌগ লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কার্বন, এখানে দুইটা কার্বন, এখানে তিনটা, এখানে চারটা। এখন এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু খুব সহজে আপনি টোটাল আইসোমারটা বের করতে পারবেন। তো এই সংখ্যাটা একটু মনে রাখবেন, সেটা হলো কার্বন সংখ্যা 1 হলে টোটাল আইসোমার হবে 1, 2 হলে হবে 1, 3 হলে হবে 1। তো আমরা প্রথম তিনটা অর্থাৎ 1, 2 এবং 3 কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে মনে রাখবো তাদের আইসোমার সংখ্যা 1, অর্থাৎ বলতে গেলে তাদের টোটালি কোনো আইসোমার নেই, যেটা আমি একটু আগে আপনাদের দেখিয়েছি। আরেকটি ব্যাপার হলো 4 হলে আইসোমার সংখ্যা হবে তার 2, 5 হলে হবে 3 এবং 6 হলে হবে 5, 7 হলে হবে 9, 8 হলে হবে 18, 9 হলে 35, 10 হলে 75। এখন আমরা এই সংখ্যাগুলো আপনি কিভাবে মনে রাখবেন সেটার জন্য আমি একটা ছোট্ট সূত্র আকারে উপস্থাপন করি। প্রথমে আমার এখানে 1 থেকে 7 কার্বন বিশিষ্ট যে যৌগগুলো হবে, অর্থাৎ যে অ্যালকেনগুলো হবে, তাদের সমাণু বের করার জন্য আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, 2 to the power n minus 4 plus 1। তো এটা আসলে কেমন, যেমন আমি এখানে n equal to যদি 1 বসাই তাহলে আমার এটা 2 to the power minus 1, অর্থাৎ আমি মনে করেন n equal to 1 বসালাম, তাহলে এটা আসলে 2 to the power 1 minus 4 plus 1। তো এই ক্ষেত্রে আপনি এখানে যেহেতু একটা মাইনাস আছে, তো এই অবজেক্ট টোটালটাকে 0 ধরবেন প্লাস 1। তো এভাবে আপনি যখন মনে করেন এখানে সাপোজ আপনি 4 বসালেন, তাহলে এটা কি হয় 2 to the power n এর পরিবর্তে আমি 4 বসালাম, 4 minus 4 প্লাস 1। তো দেখা যাচ্ছে এটা 2 to the power 0 প্লাস 1 ইকুয়াল টু, আমরা জানি এটা ইকুয়াল টু হচ্ছে কি 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো ইজিলি দেখা যাচ্ছে যখন কার্বন সংখ্যা 4 হয় তখন তার সমান সংখ্যা হচ্ছে 2। এটা এই জন্য আপনি একটু খেয়াল করবেন 1 থেকে 7 পর্যন্ত যে সকল যৌগের মধ্যে কার্বন সংখ্যা লক্ষ্য করবেন তাদের সমানুটা আপনি এই সূত্রটা দিয়ে খুব ইজিলি বের করতে পারবেন। কিন্তু আরেকটা বিষয়, আমরা যখন 8 আসবো তখন কিন্তু এই সূত্রটা হবে না, তখন আপনি একটু এভাবে মনে রাখবেন, এটা আসলে মনে রাখার কৌশল। এই ক্ষেত্রে 2 to the power n minus 4 plus 1 এর পরিবর্তে তখন আমরা এখানে লিখবো 2। আবার এটার জন্য লিখবো 2 to the power n minus 4 plus 3। এই গেল আমার 9 কার্বন পর্যন্ত, কিন্তু যখন 10 কার্বন আসবে তখন একটু চেঞ্জ হবে। তো এই ক্ষেত্রে আপনি আরেকটা সহজভাবে মনে রাখতে পারেন, 1 থেকে 9 পর্যন্ত যে কার্বন সংখ্যা তাদের আইসোমারের টোটাল নাম্বারটা, অর্থাৎ আপনি যদি এগুলো সব কয়টা সংখ্যা যোগ করেন তখন কিন্তু 75 পাবেন। তো এভাবে আপনি খুব সহজে অ্যালকেনের যে কোনো সমান সংখ্যা নির্ণয় করতে পারবেন। তো এইগুলো আমি একটু বলে রাখি, এগুলো কিন্তু পরীক্ষায় থাকে, আমি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে দেখা যায় আসলে সমান সংখ্যা নির্ণয়, এবং এটা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু এখনো ঝামেলা রয়েছে, যারা খুব সহজে বুঝতে পারে না বা খুব সহজে নির্ণয় করতে পারে না। তো আমি মনে করি এই ট্রিকটা ফলো করলে আপনি পরীক্ষায় অবশ্যই সমানটা অ্যান্সার করতে পারবেন। তো আমি একটু বলি, যেমন আপনি বাসার মধ্যে চাইলে এগুলো একটু করতে পারেন। বিউটেনের সমান সংখ্যা কত হয়, অথবা আমি লিখলাম C6H14, এই অ্যালকেনের কয়টি সমান হবে। তো আপনি এখান থেকে ইজিলি বের করতে পারবেন যদি এই নাম্বারটা মনে থাকে। কার্বন সংখ্যা 6 হলে তার সমান সংখ্যা হবে 5। সো আমরা বলবো এই যৌগের সমান হবে 5। তো এভাবে আপনি খুব সহজে অ্যালকেনের সমানুটা নির্ণয় করতে পারবেন। এখন আমি একটু আর কিছু ভিন্ন যৌগের সমানু কিভাবে বের করবেন সেটা একটু দেখাবো। সেক্ষেত্রে আমরা যদি আবার কিছু ভিন্ন যৌগের সমানু নির্ণয় করি, আসলে সেটা কেমন একটু খেয়াল করো। যেমন আমি মনে করেন অ্যালকেন লিখলাম, অ্যালকেন, এবং এই অ্যালকেনের সাথে একটি অক্সিজেন দিলাম। আসলে কোন ধরনের যৌগ হয়, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত হয় CnH2n+2, তার সাথে একটা অক্সিজেন। তো এই ধরনের যে যৌগগুলো হবে তোমরা মনে রাখবে তাদের ক্ষেত্রে দুই ধরনের সমান হবে,
একটা হবে অ্যালকোহলীয়, অ্যালকোহলীয়, আরেকটা হবে ইথারীয়। তো আমরা একটু কষ্ট করে সবাই মনে রাখবো, এই ধরনের যৌগ যখন আমরা পাবো মনে রাখবো তাদের দুই ধরনের সমাণু হয়, একটা হলো অ্যালকোহলীয় সমাণু আর একটা হলো ইথারীয় সমাণু। যদি আমরা একটা এক্সাম্পলের কথা বলি, যেমন যেটা আমি তোমাদের শুরুতে বললাম, যেমন আমি এখানে n = 2 বসালাম, n = যখন 2 বসালাম তখন তার সঙ্গে তার সংকেতটা দাঁড়ালো C2H6O। এখন এই যৌগের দুই ধরনের সমাণু হবে, একটা হবে অ্যালকোহলীয় আর একটা হলো ইথারীয়। তো এই ধরনের যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে সমাণুগুলো নির্ণয় করব? আসলে বেসিক্যালি সমাণু নির্ণয় হচ্ছে আমার সবচেয়ে বেশি দরকার পড়ে সমাণুর সংখ্যাটা। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যালকোহলীয় সমাণু কিভাবে বের করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। কার্বনের সংখ্যা সাথে লিখলাম অ্যালকোহলীয়, অ্যালকোহলীয় সমান। তো এই ক্ষেত্রেও আগের মতো আমি একটা ট্রিক দেবো, আপনারা অবশ্যই সেটা চেষ্টা করবেন যাতে একটু মনে রাখতে পারেন। আমি প্রথমে কার্বন সংখ্যা লিখে নিলাম 1 2 3 4 5। তো আমরা একটু এভাবে মনে রাখবো, কার্বন সংখ্যা 1 হলে অ্যালকোহলীয় সমাণু সংখ্যা হবে 1, কার্বন সংখ্যা 2 হলে অ্যালকোহলীয় সমাণু সংখ্যা হবে 1, 3 হলে হবে 2, 4 হলে হবে 4, আর 5 হলে হবে 8। তো এইভাবে প্রথমে আমরা এই সংখ্যাগুলো একটু প্রথমে মনে রাখবো, তাহলে আমার মনে হয় খুব সহজে আপনারা সেটা বের করতে পারবেন। কার্বন সংখ্যা যখন 1 পাবেন তখন অ্যালকোহলীয় সমান হবে 1টা, 2 হলে হবে 1টা, 3 হলে হবে 2টা, 4 হলে 4টা, 5 হলে 8টা। তো এই গেল মোটামুটি অ্যালকোহলীয় সমাণু। তো আমি যেহেতু এই যৌগের দুই ধরনের সমাণু পাবো, একটা হলো অ্যালকোহলীয় আর একটা হলো ইথারীয়। আমরা তাহলে ইথারীয়টা কিভাবে বের করব? তো ইথারীয় সমাণু, ইথারীয় সমাণু বের করা খুব সহজ। সেটা হলো ইথারীয় সমাণুর সমান আপনি একটু মনে রাখবেন অ্যালকোহলীয় সমাণু, অ্যালকোহলীয় সমাণু -1, অর্থাৎ যেই কয়টা অ্যালকোহলীয় সমাণু পাবেন তার থেকে যখন 1 বিয়োগ করবেন তখন অবশ্যই আপনি ইথারীয় সমাণুটা পাবেন। তো এই ক্ষেত্রে আরো যদি আমরা একটু ডিটেইলসে বলি, যেমন আমি একটু এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন C3H8O, যেমন মনে করেন আমি যেটা লিখলাম কয়টি সমাণু হবে? তো আমরা প্রথমে একটু খেয়াল করবো এই যৌগটা আসলে কোন ধরনের। যেমন আমরা এই যে সংখ্যাটা লিখলাম তার সাথে কিন্তু এটা ম্যাচ করে, সো এটা এই ধরনের যৌগ। এই জন্য আমরা এখানে দুই ধরনের সমাণু পাবো, একটা অ্যালকোহলীয় একটা ইথারীয়। তো আমরা অ্যালকোহলীয় যদি হিসাব করি তো এখানে দেখা যাচ্ছে কার্বন 3টা, তো 3টা হলে অ্যালকোহলীয় সমাণু হবে 2টা, তো সো এখানে অ্যালকোহলীয় সমাণু হলো 2। তো আরেকটা বিষয় আমরা যদি জানি সেটা হলো অ্যালকোহলীয় সমাণু সংখ্যা বের করার পরে আমরা ইথারীয় সমাণু বের করব। তো ইথারীয় সমাণু বের করার জন্য আপনারা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, ইথারীয় সমাণু সমান অ্যালকোহলীয় সমাণু -1। তো এখন আমরা অ্যালকোহলীয় সমাণু পেলাম এখানে 2, -1 ইকুয়াল টু হলো 2। তো সো টোটাল আইসোমার আমরা যদি একটু হিসাব করি, আমার অ্যালকোহলীয় সমাণু আসলো 2 যোগ আর ইথারীয় সমান আসলো 1, তো আমার এখানে নাম্বার হলো 3। তার মানে এই যৌগে আমরা 3টা সমাণু পাবো। তো এই ক্ষেত্রে আপনারা একটা প্রবলেমে পড়তে পারেন, প্রবলেমটা আমি একটু সলভ করি। সেটা হলো যে অনেকে হয়তো মনে করতে পারেন স্যার আমি যদি এটা লিখি এই যৌগের সমাণুটা কিভাবে বের করবো? তো আমি একটু বলে রাখি, আমরা যখন এখানে C2 করলাম তখন এখানে আমার কার্বন সংখ্যা 2 হলে অ্যালকোহলীয় সমাণু হয় 1। তো আমরা যদি এখানে 1 বসাই তো 1 - 1 = 0। আসলে কি ইথারীয় সমাণু না? আসলে সেটা না, এখানে আসলে এটা এক্স্যাক্টলি সূত্র না, এটা একটা কৌশল। তো এই জন্য আপনি একটু খেয়াল করবেন, এই যৌগের একটা অ্যালকোহলীয় সমাণু হয় আবার আরেকটা ইথারীয় সমাণু হয়, সো এটার সমাণু সংখ্যা হলো 2। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দিয়ে মনে করে লিখলাম C4H
10O। তো এই যৌগের কয়টা সমান হবে? তো এই ক্ষেত্রে যে কাজটা করবেন, এখানে কার্বন রয়েছে কিন্তু 4টা। আমরা প্রথমে যদি অ্যালকোহলীয় প্লাস ইথারীয়, তো এই আইসোমার গুলো আগে একটু বের করে নিই। তো যেহেতু কার্বন 4টা রয়েছে, আমার এখানে অ্যালকোহলীয় সমান হবে 4, সো 4 প্লাস আমরা বের করবো ইথারীয়। তো আমরা দেখতেছি ইথারীয় সমান হলো অ্যালকোহলীয় সমান যে পরিমাণ হবে তার চেয়ে 1 কম, সো 4টা থেকে একটা কম, ইকুয়াল টু হলো 4 প্লাস 3 ইকুয়াল টু 7। তার মানে এই যৌগে আমরা 7টা সমান পাবো। তো এভাবে মূলত আপনি অনেকগুলো যৌগের সমান খুব সহজে নির্ণয় করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা আসলে আমি আপনাদের জন্য একটু কৌশল দেখালাম। এটা কখনো কোনো বইয়ে আপনি অ্যাপ্লিকেশন হিসেবে পাবেন না, বা এটা কখনো আপনি সূত্র হিসেবে নিতে পারেন না। এটা জাস্ট একটা কৌশল। আমি বারবার বলতেছি, এই কৌশলটা দিয়ে আপনি এমসিকিউ অ্যান্সার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে যে কয়টা সমান পরীক্ষা থাকে তার মধ্যে আমি একটু বলে রাখি, অ্যালকেন শ্রেণীর গুলো সমান পরীক্ষা থাকে। তারপর আমাদের এই যৌগ যেগুলো অর্থাৎ অ্যালকোহলীয় এবং ইথারীয় সমানগুলো পরীক্ষার মধ্যে থাকে। তো এটা আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু অ্যালকিন যৌগ যারা তাদেরও সমানো হয়। এখন এই সমানোটা এটার সাথে কখনো ম্যাচ করা যাবে না, কারণ এটা একটা অন্য বিষয়। তো এটা আমি আমাদের যে নিয়মিত ক্লাস হবে, অর্থাৎ জ্যামিতিক সমানতা, সিস্টার সমানতা বা মেটামারিজম, টোটোমারিজম ইত্যাদি আলোচনা হবে, তখন ওইখানে এটা আলোচনা করা যাবে। সেক্ষেত্রে আজকের ক্লাসের মূলত যে বেসিক আলোচনা ছিল, সমানতা কি, সমানতা কিভাবে নির্ণয় করবেন ইত্যাদি বিষয়গুলো আপনি একটু বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আপনি আশা করি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটু বলে রাখি, মূলত এই সমানতা বিষয়টা কি আমি বিভিন্ন পর্বে আলোচনা করব। আজকের এই পর্বে আমার এতটুকু আলোচনা ছিল। আগামী পর্বে আমি গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমাদের জ্যামিতিক সমানতা হবে। তার পরবর্তীতে আমাদের সিস্ট্রান্স বা আমাদের আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয়তা, মেসোমারিজম, টোটোমারিজম, কিংবা আমাদের এনানসিওমার, ডায়াস্টোরিওমার ইত্যাদি নিয়ে ব্যাপক আলোচনা করব। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সর্বশেষ আমার এই পর্যন্ত চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট জানাতে পারো, তাহলে আমার মনে হয় তারাও এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। তো সবাই অনেক বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।